বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর কর অবৈধ ঘোষণা হাইকোর্টের। ৯ বছরে আদায় করা অর্থ ফেরতের নির্দেশ, শিক্ষার মান উন্নয়নে খরচের পরামর্শ ইউজিসির। নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা। এবার ঈদে সরকারি অফিস বন্ধ থাকবে টানা ৬ দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। সিরাজগঞ্জে জেএমবির সন্দেহভাজন ৪ নারী সদস্য আটক, ১৩ জঙ্গির লাশ নিয়ে বিপাকে ঢাকা মেডিকেল। ডিএনএ পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় পুলিশ। রাজধানীতে কোরবানির হাটে আসতে শুরু করেছে পশু। ৪৮ ঘন্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ বাণিজ্য মন্ত্রীর। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি ইসরাত আমিন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ১৫% কর আদায়কে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ২০০৭ সাল থেকে আদায় করা করের অর্থ ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশও দেন আদালত। ২৫টি বিশ্ববিদ্যালয়ের রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের একটি বেঞ্চ আজ রায় দেন। আর এই অর্থ শিক্ষার মান উন্নয়নে খরচের পরামর্শ দিয়েছে ইউজিসির চেয়ারম্যান। সংবিধানের অন্যতম মৌলিক অধিকার শিক্ষার উপর কর আরোপ করা হয় ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়, যার প্রয়োগ শুরু হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর। সে সময় নর্থ সাউথ সহ ২৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উপর আরোপিত করের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে। এতদিন কর আদায় করা হলেও ৭% ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে গত বছর রাস্তায় নামে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে গেল বছরের সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত বাতিল করে সরকার। এমন পরিস্থিতিতে কর আরোপের উপর করা রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে সোমবার রায় জানান হাইকোর্ট, যাতে ১৫% কর আদায়কে অবৈধ ঘোষণা করা হয়। একই সাথে ২০০৭ সাল থেকে আদায় করা করের অর্থ আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশও দেন আদালত। রায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর যে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি, যা তাদের কাজ ছিল না। হাইকোর্টের রায়কে সাধুবাদ জানিয়ে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রাইভেট ইউনিভার্সিটিসদের উপর 15% ট্যাক্স, তাদের উদ্ভূত আয়ের উপর ট্যাক্স ইম্পোজ করা হয়। তো বিভিন্ন ইউনিভার্সিটি দেখা গেছে যে তারা বলছে যে এই ট্যাক্সটা ইম্পোজিশনের ফলে তাদের ব্যয় বেড়ে যাচ্ছে এবং তাদের টিউশন ফি বাড়িয়ে দিতে হবে। এবং নিয়ম হচ্ছে অপারেটিং সারপ্লাসটা এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ব্যয় করা হবে। আমরা আশা করব এই বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদের মানে মামলার কারণে এই রায়টি হয়েছে, এই রায়টি শুধু রায় হিসেবে না দেখে এটি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ব্যবহার করা হবে। আর ফেরত পাওয়া টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে খরচের আশ্বাস দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর কিছুটা হলে আর্থিক সহায়তা হবে, যে অন্তত গবেষণা খাতে এবং ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের খাতে এই টাকাগুলো ব্যয় করা যাবে। রিটকারীদের মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ছিল না, তারাও পরবর্তীতে আবেদন করে আদালতের কাছে প্রতিকার চাইতে পারবে বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24। এবার ঈদেও টানা ৬ দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। এক নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী আগামী ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করায় এই সুবিধা পাচ্ছেন তারা। বিকেলে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ১১ সেপ্টেম্বরের পরিবর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ২৪ সেপ্টেম্বর অফিস করবেন। এর আগে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই ছুটির বিষয়টি জানিয়েছেন। গত ঈদ উল ফিতরেও প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে একদিনের বাড়তি ছুটি দেওয়া হয়েছিল। তখন দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটি ভোগ করেন সরকারি চাকরিজীবীরা। সরকারি কর্মকর্তাদের জন্য দেশীয় মেসেজিং অ্যাপ আলাপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শুরুর আগে মোবাইলের মাধ্যমে এই অ্যাপটি উদ্বোধন করেন তিনি। এই অ্যাপের মাধ্যমে সরকারের ১৪ লাখ কর্মকর্তা নিজেদের মধ্যে দাপ্তরিক আলাপচারিতা, ভিডিও কথন, গ্রুপ কনফারেন্স, নথি আদান প্রদান সংক্রান্ত যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের সময় কর্মকর্তাদের অবস্থানও সেখানে জানা যাবে। কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র ও পে স্কেলে ব্যবহৃত নম্বর দিয়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
তো আজকে যে কাজটা হলো, আমি মনে করি যে আলাপন অ্যাপ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে যেটা করা যাবে যে আমরা সরকারি কর্মকর্তাদের সাথে নিরাপদে যোগাযোগ রক্ষা করা যাবে, বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে, এই বিষয়গুলি খুব সহজ হয়ে গেল। সিরাজগঞ্জের কাজীপুর থেকে জেএমবির সুইসাইড স্কোয়াডের 4 নারী সদস্যকে আটকের দাবি করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, জেহাদি কর্মকাণ্ড পরিচালনা এবং সদস্য সংগ্রহের উদ্দেশ্যে কাজীপুর উপজেলার বড়ইতলা গ্রামের একটি বাড়িতে বৈঠক করছিলেন তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় সেখানে। এ সময় সেখান থেকে ফুলেরা বেগম, শাকিলা খাতুন, সালমা খাতুন এবং রাজিয়া বেগমকে আটক করা হয়। উদ্ধার করা হয় জেহাদি বই এবং কম্পিউটার। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলে স্বীকার করেছেন। সেখান থেকে আমরা কিছু জিহাদি বই এবং একটি কম্পিউটার সিপিইউ সহ আমরা উদ্ধার করি এবং হিজরত করার উদ্দেশ্য ছিল তাদের ফিদাই হামলার জন্য তারা প্রস্তুত ছিল। ফিদাই হামলা বলতে তারা যেটা বোঝাচ্ছে, আত্মঘাতী হামলার জন্য তারা প্রস্তুত ছিল। এদিকে বিভিন্ন অভিযানে নিহত 13 জঙ্গি লাশ নিয়ে বিপাকে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ। মহানগর পুলিশকে দেয়া এক চিঠিতে কর্তৃপক্ষ জানিয়েছে, মর্গের 20টি হিমঘরের 8টি নষ্ট। তাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মর্গে দীর্ঘদিন ধরে লাশগুলো পড়ে থাকায় সংকট তৈরি হয়েছে। এদিকে ঢাকা মহানগর পুলিশ বলছে, জঙ্গিদের ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর কোনো পরিবার নিশ্চিত করলে লাশ ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে। কল্যাণপুর, নারায়ণগঞ্জ, এরপর মিরপুর। জঙ্গি বিরোধী পুলিশের এই 3 অভিযানে নিহত হয় 13 জঙ্গি, যাদের পরিচয় নিশ্চিত ও ময়নাতদন্তের জন্য লাশ নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলের মর্গে 20টি মরদেহ রাখার ক্ষমতা থাকলেও 8টি হিমাঘরে নষ্ট। সেক্ষেত্রে এখন একসঙ্গে 12টি মরদেহ হিমায়িত করে রাখা সম্ভব। ফলে দীর্ঘদিন ধরে লাশগুলো এখানে পড়ে থাকায় বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় 13 জঙ্গির লাশের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত জানাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অফিস থেকে পুলিশ কমিশনার মহোদয়ের কাছে চিঠি দিয়েছি, এই আমাদের এই চেম্বারে এই মৃতদেহগুলো আছে, সরকারি নিয়ম অনুযায়ী এগুলোর নেক্সট পরবর্তী পরিকল্পনা কি ওটা জানানোর জন্য। পুলিশ বলছে, যেহেতু সবার পরিচয় এখনো নিশ্চিত হয়নি, তাই তাদের অপেক্ষা করতে হবে। আমরা সিআইডির কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। পাশাপাশি যে নারায়ণগঞ্জের যে বিষয়টি বললাম, নারায়ণগঞ্জেরও কিন্তু আমরা পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি, বাট তাদের কোনো আত্মীয় স্বজন আমাদের কাছে এখন পর্যন্ত যোগাযোগ করেনি। এই পুলিশ কর্মকর্তা বলছেন, ডিএনএ পরীক্ষার পর স্বজনরা আবেদন করলে লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হবে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। 100 বছরও কিচ্ছু হবে না। A1 থ্রেড পাইপ, লাইফ যাবে, পাইপ যাবে না। ঈদুল আজহা এগিয়ে আসার সাথে সাথে রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে তার সংখ্যায় কম হওয়ায় এখনো জমেনি বেচাকেনা। এর মধ্যে প্রতিকূল আবহাওয়া দুশ্চিন্তা বাড়িয়েছে ব্যাপারীদের। হাটের ইজারাদারদের আশা, আগামী 7 তারিখের পর জমবে কেনাবেচা। এই ছবি জানান দিচ্ছে দরজায় করা নাড়ছে কোরবানির ঈদ। রাজধানীর অস্থায়ী হাটগুলোতে চলছে তারই প্রস্তুতি। এবার সবচেয়ে বেশি 1,99,00,000 টাকা ইজারা মূল্য উঠেছে ব্রাদার্স ইউনিয়নের মাঠটির। কিন্তু সেখানে নেই বিক্রেতার হাকডাক, ক্রেতাদের তোড়জোড়। এরই মাঝে ঝুম বৃষ্টিতে কাক ভেজা ব্যাপারীরা। এখন তো কিছু বুঝতে পারছিনি, কোনো ক্রেতা বিক্রেতা নেই, আমরা বসে আছি। হাটের অবস্থা তো দুর্যোগই চলতেছে ভাই, এই যে বৃষ্টি বাদল হচ্ছে। আমরা 11 লক্ষ টাকা চাচ্ছি, 7 লক্ষ হলেই বেশি দেবো। গোটা 20 থেকে 22 মণ গোশ আছে। তবে ভিন্ন চিত্র গাবতলীতে। কাঠফাটা রোদে যেন নাভিশ্বাস ওঠার জোগাড়। এই হাটে বেশ কিছু পশু এলেও নেই ক্রেতাদের ভিড়। ব্যাপারীরা পার করছেন অলস সময়। ইন্ডিয়ান গরু যদি না আসে, তাতে আমার বাংলাদেশের গেরস্ত বাঁচবে, ব্যাপারীরা বাঁচবে। ঢাকা সিটির মধ্যে জায়গা নাই, অথচ 2 দিন 1 দিন আগে এরা কিনে। কারণ গরুটা নিয়ে রাখবো কোন জায়গায়, খাসিটা নিয়ে রাখবো কোন জায়গায়, সবাই বাড়াবাড়িটা নিজের বাড়ি কয়টা।
বেচাকেনা না জমলেও হাটে আসা উর্দুম্বাকে ঘিরে আগ্রহের কমতি নেই মানুষের। নানা ভঙ্গিতে তুলছেন সেলফিও। যারা ভিড় এড়াতে চান তারা অবশ্যই এই সময়টাকে বেছে নিচ্ছেন পশু কেনার জন্য। আসলাম এমনি গরু দেখতে, পরে কিনে নিয়ে যাবো, যদি ভালো লাগে তাহলে কিনে নিয়ে যাবো। আগে আসছি, যদি হয় তাহলে একটু ঝামেলা কম, আগে সেরে ফেললাম। এই শেষ টাইমে একটু চাপ বেশি থাকে। ইজারাদারদের আশা আগামী 2-3 দিন পর থেকে পুরোদমে জমতে শুরু করবে কোরবানির পশুর হাট। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ঈদের দিন থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। সকালে নগর ভবনে নগরবাসী ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। কোরবানির জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনে 583টি স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া 40 টন ব্লিচিং পাউডার, 1 লাখ পিস ব্যাগ, 1200 লিটার স্যাভলন দেওয়া হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখা ও পশুর রক্ত পরিষ্কারে নগরবাসীরও সহায়তা চেয়েছেন মেয়র সাইদ খোকন। ঈদুল আজহার দিন দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আমরা আমাদের ক্লিনলিনেসের কাজ শুরু করব। 48 ঘন্টার মধ্যে আমরা সমস্ত বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য, সহযোগিতা, সর্বোপরি সচেতনতা এবং সম্পৃক্ততা আমাদের একান্ত প্রয়োজন। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। দুপুরে সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর এই নির্দেশ দেন তিনি। এছাড়া চামড়া সংরক্ষণে লবণের দাম কমানোর আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। ঈদের সময় কোনোভাবেই যাতে চামড়া পাচার না হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যেটা বাস্তব সেই প্রাইসটা তারা নির্ধারণ করবেন। আর গত বছর যা ছিল 55 টাকা, 30 টাকা করে চলে যাবে ইন্ডিয়া, এটা তারা করবে বলে আমার মনে হয় না। আপনারা এটা করবেন না। 48 ঘন্টার মধ্যে আপনারা এই চামড়ার দাম নির্ধারণ করে আমাদেরকে অবহিত করবেন। সংস্কার কাজে অগ্রগতি না থাকায় প্রায় প্রতি মাসে বিভিন্ন কারখানার সাথে সম্পর্ক ছেদ করছে ইউরোপ আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোর জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স। গত 1 মাসে সংগঠন দুটি বন্ধ করে দিয়েছে 9টি পোশাক কারখানা। সব মিলিয়ে গেল 3 বছরে বন্ধ হয়েছে 131টি। তারা বলছে কারখানা সংস্কারের সব রকমের সহায়তা দিতে প্রস্তুত তারা। আর অযোগ্য কারখানা বন্ধ করে নতুন কারখানা তৈরিতে পাওয়া যাবে এশীয় উন্নয়ন ব্যাংকের $3 কোটি তহবিল। সহকর্মী জান্নাতুন নাইম জানাবেন বিস্তারিত। সময় পেরিয়েছে 3 বছর, বাকি আর 2। এরপরই বাংলাদেশে শেষ হবে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম। রানা প্লাজা ধসের পর পুরো বিশ্বের কাছেই যখন প্রশ্নবিদ্ধ দেশের তৈরি পোশাক খাতের নিরাপত্তা, তখনই কাজ শুরু ইউরোপ আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোর এই সংগঠন দুটির। হয়েছে একের পর এক কারখানা পরিদর্শন। শুরুতে শুধু ভুল ধরিয়ে দিয়ে পরামর্শ, এরপর সঠিক সময়ে তা মানা না হলে সম্পর্ক ছেদ, যে সংখ্যাটা বাড়ছে প্রতি মাসেই। সেপ্টেম্বর পর্যন্ত 2300-র বেশি কারখানা পরিদর্শন শেষে সংগঠন দুটি সম্পর্ক ছিন্ন করেছে 131টির সাথে। এর মধ্যে একরভুক্ত ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কার্যাদেশ পেত 37টি আর অ্যালায়েন্সের কারখানা 94টি। যদিও পরবর্তীতে দুটি কারখানা নতুন স্থানে কার্যক্রম শুরু করায় তাদের সাথে সম্পর্ক ঠিক করে অ্যালায়েন্স। বাকিদের ক্ষেত্রে অবশ্য আশার আলো নেই। Well, in a lot of cases, and I'm pretty sure it's the majority of the cases, বেশিরভাগ ক্ষেত্রেই কারখানাগুলোর সংস্কার সম্ভব নয়। অনেক ক্ষেত্রেই কারখানার মালিক সংস্কার কাজ করার ব্যাপারে একেবারেই আগ্রহী ছিলেন না। কিছু মালিক অবশ্য পুরনো জায়গা ছেড়ে একেবারে নতুন করে কারখানা তৈরি করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন। Most of these are factories that were inspected. যেসব কারখানা বন্ধ হয়েছে সেগুলো আমরা প্রাথমিক পরিদর্শন করেছি 1.5 থেকে 2.5 বছর আগে, কিন্তু এই সময়ে তারা যথেষ্ট অগ্রগতি দেখাতে পারেনি। যদিও আমরা কারখানাগুলোকে সাহায্য করবার সর্বোচ্চ চেষ্টা করেছি, সতর্কও করেছি, কিন্তু ওইসব কারখানা মালিকরা মনে হয় সংস্কার কাজকে একেবারেই গুরুত্ব দেয়নি। জোট দুটির সবশেষ প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা ইস্যুতে সংস্কার কাজে অগ্রগতি 60 ভাগের মতো। এর মধ্যে একরভুক্ত কারখানাগুলোর কাজে গিয়েছে 63 ভাগ, আর অ্যালায়েন্সের কারখানার ক্ষেত্রে অগ্রগতির হার 59%। অ্যালায়েন্স জানাচ্ছে সংস্কার কাজে অর্থ সহায়তা দিতে তাদের নিজস্ব তহবিল যেমন আছে, তেমনি সম্ভাবনা আছে খুব শীঘ্রই এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে অর্থ প্রাপ্তির। IFC, the World Bank affiliate,
আইএফসির $50 মিলিয়ন একটি প্রকল্প আছে কারখানা সংস্কারের জন্য। আমাদেরও একটি $100 মিলিয়ন তহবিল আছে, যাতে অর্থ দিয়েছে অ্যালায়েন্সের ক্রেতা প্রতিষ্ঠানগুলো। এডিবির সাথে আমার খুব সৌহার্দ্যপূর্ণ একটি আলোচনা হয়েছে, যেখানে সংস্থাটি নতুন করে যারা কারখানা তৈরি করবে তাদের জন্য $30 মিলিয়ন দিবে। সুতরাং আমার মনে হয় সংস্কার কাজের জন্য অর্থের যথেষ্ট উৎস আছে। গেল মাসে 9টি কারখানার সাথে সম্পর্ক ছিন্ন করে সংগঠন দুটি। এর মধ্যে উত্তর আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানদের জোট অ্যালায়েন্সের কারখানায় 8টি। এই মাসেই সংগঠনটি বন্ধ করে দেয় আরও একটি কারখানা। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। এবারে খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-16 বাছাই পর্ব শেষ ম্যাচেও জিতেছে বাংলাদেশের কিশোরীরা। 4-0 গোলে হারিয়েছে আরব আমিরাতকে। এই ম্যাচের 2 গোল সহ বাছাই পর্বে মোট 8 গোল করেছেন অধিনায়ক কৃষ্ণা রানী। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। ম্যাচ শেষে মাঝ মাঠে এক কাতারে বাংলাদেশের কিশোরীরা, দল হয়েই উদযাপনের শুরুটা। এরপর পতাকা হাতে ফটো সাংবাদিকদের সামনে পোজ দেওয়াটা ওদেরকেই মানায়। কথা দেখেছে কৃষ্ণা মারিয়া মার্জিয়ারা অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্ব শেষ করেছে। তাতেও শেষ হলো না উদযাপন। আনন্দে মাতোয়ারা কিশোরীরা পতাকা হাতে ভিক্টোরি মার্চ করলেন। ম্যাচের গল্পটা আগের 4 ম্যাচের মতো একচ্ছদ্ম আধিপত্যের। শুরু থেকে আক্রমণে ছোটন শিষ্যরা ডেডলক ভাঙতে অপেক্ষা মাত্র 3 মিনিটের। মার্জিয়ার কর্নার থেকে অধিনায়ক কৃষ্ণার গোলে লিড স্বাগতিকদের। এরপর কর্দমক্ত মাঠ ভিলেন হয়ে দাঁড়ালো বাংলাদেশের সামনে। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও সফল হতে পারেনি মার্জিয়া সানজিদারা। দ্বিতীয়ার্ধে অবশ্য কাদা মাঠও বাধা হতে পারেনি। টুর্নামেন্টে নিজের 8ম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী। 4 মিনিট পরে সমর্থকদের আবারও আনন্দে ভাসান স্ট্রাইকার অনুচিন। আর ম্যাচ শেষের 4 মিনিট আগে বদলি তহুরা আমিরাতের জালে গোলের হালি পূর্ণ করেন। বাছাই পর্বের পারফরমেন্স দিয়ে হতাশার ফুটবলে নতুন আলো জ্বালিয়েছে কিশোরীরা। চীনের চূড়ান্ত পর্ব তাই অপেক্ষায় নতুন সম্ভাবনা নিয়ে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে দেখবেন। পদ্মার প্রবল স্রোতে দৌলতদিয়ায় 3টি ঘাট বন্ধ। শিমুলিয়া কাউড়াকান্দি নৌ রুটে নাব্য সংকট, ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে রাজধানীর কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ কাজ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় কেরানীগঞ্জে এই বিশ্ববিদ্যালয়টির আবাসিক হল, একাডেমিক ভবন নির্মাণ করা হবে। আর এই জন্য এরই মধ্যে কেনা 25 বিঘা জমির পাশাপাশি প্রয়োজনীয় পরিমাণ জমি শিগগিরই অধিগ্রহণ করা হবে। কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও জমি কেনা হবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি কেরানীগঞ্জে স্থানান্তর হবে কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। এই মোটামুটি আমাদের মোট কথাটা আজকে ডেভেলপমেন্ট। আজকে ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বা তারই নেতৃত্বে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা খুবই আশাবাদী যে আমরা যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলোর সমাধান করে আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো করতে পারব। আদালত অবমাননার জন্য 2 মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। উদ্ভূত এই পরিস্থিতি জাতির জন্য এক ভয়ানক জাতীয় এবং সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষের ভাগ্য আজ আদালত অবমাননার মামলায় সাজাপ্রাপ্ত 2 মন্ত্রীর হাতে বন্দী। কাজেই দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসাবে বিএনপির পক্ষ থেকে আমরা অনতিবিলম্বে
এই দুই মন্ত্রীর পদত্যাগ। পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়ায় 3টি ফেরি ঘাট বন্ধ রাখা হয়েছে। এতে আটকে পড়েছে কয়েকশো যান। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে 1 মাসের বেশি সময় ধরে ক্ষতিগ্রস্ত হয় দৌলতদিয়ার ঘাটগুলো। পরে সেগুলো মেরামত করে সীমিত আকারে পরিবহন পারাপার করছিল কর্তৃপক্ষ, কিন্তু নদীর স্রোত বেড়ে যাওয়ায় গতকাল 3টি ঘাট আবারও বন্ধ রাখা হয়। একটি ঘাট দিয়ে অল্প কিছু যানবাহন পারাপার হচ্ছে। আর এই পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি। এদিকে আসছে কোরবানির ঈদে বাড়ি ফেরা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীদের। আমরা সকাল 9টার দিকে এই ঘাটে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ফেরিতে উঠতে পারি না। এই লাইনে এসে দাঁড়ায় রয়েছি, ওই ঘাটে ফেরি আসছে, কখন যে যাইতে পারে সেটা বলা যাচ্ছে না। আমি এখানে ঘাটে আসছি 10টা সাড়ে 10টায়, সেখান থেকে এখনো পর্যন্ত এক হাত আগাতে পারিনি। এদিকে তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে শিমুলিয়া কাউড়াকান্দি নৌ রুটে। ফলে নদীতে প্রায়ই আটকে যাচ্ছে ফেরি। স্থানীয়রা বলছেন, পদ্মার অব্যাহত ভাঙন আর পলি জমে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে ড্রেজিং শুরু হলেও খুব একটা লাভ হচ্ছে না। এতে কোরবানির ঈদে ভোগান্তির আশঙ্কা করছেন এই রুটের যাত্রীরা। নদীর তীব্র স্রোত আর ভাঙন, সাথে পলি পড়ে বেশ কিছু স্থানে জেগেছে চর। শিমুলিয়া কাউড়াকান্দি নৌ রুটের চিত্রটা এখন এমনই। এই পরিস্থিতিতে প্রায়ই মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় ফেরি। তখন দুর্ভোগের শেষ থাকে না যাত্রীদের। যে জ্যাম লাগে রাস্তায়, ওই জ্যামে দেখা গেছে যে 4 দিন 5 দিন থাকতে হয়, একটা গাড়ির অনেক কষ্ট হয়। আমরা এই যে 4-5 দিন বইয়া যে খাইতেছি, এটা মনে করেন যে আমার খোরাকিতে শেষ। স্থানীয়রা বলছেন, 1 সপ্তাহে স্রোতের তীব্রতা কমলেও দেখা দিয়েছে নাব্য সংকট। ফলে লোহজং টার্নিং পয়েন্টে সৃষ্টি হয়েছে ভয়াবহ সমস্যা। অভিযোগ আছে নদীর ড্রেজিং নিয়েও। যখন চ্যানেলের মুখে আজ থেকে 15 দিন যাবত 5 থেকে 6টি ড্রেজার ড্রেজিং করতেছে, কিন্তু কাজের কাজ কোনো কিছুই হচ্ছে না। চালায় কিন্তু তারা কাজ করে না, পানি টানে না, ওই খালি জেনারেটর দিয়ে রাত ভরে তারা ওই বেডরুমে যা ঘুমাচ্ছে খালি। যদিও ড্রেজিং এর কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের দাবি, মাঝে মধ্যে নদীর স্রোতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপের কথা বলছেন বিআইডব্লিউটিসি সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ড্রেজিং ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা স্পটে থেকে সারা রাত দিন পরিশ্রম করে তারা ড্রেজিং কার্য চালিয়ে যাচ্ছে। তারা বলতেছে যে অতি শীঘ্রই এই নাব্যতা সংকট দূর হবে। আমাদের তো 18 ইঞ্চির উপরে কোনো ড্রেজার ছিল না, তো 26 ইঞ্চির ড্রেজার আমরা একটা সংগ্রহ করেছি। এটা দিয়ে আগামী 2-1 দিনের মধ্যে কাজটা শুরু হবে। তাহলে যে নাব্যতা সংকট এখন মনে হচ্ছে এটা থাকবে না। কোরবানি ঈদের আগেই সমস্যার সমাধান চান শিমুলিয়া কাউড়াকান্দি রুটের যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিউজ 24 এর সময় হলো আরো একটি বিরতি। এরপর থাকবে আর কোনো আলোচনা নয়, আন্দোলনের মাধ্যমেই রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলে সরকারকে বাধ্য করা হবে, আনু মোহাম্মদের হুঁশিয়ারি। আরেকবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। আর কোনো আলোচনা নয়, গণ আন্দোলনের মাধ্যমেই এবার রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ এমনই হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার বিকেলে জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখা রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তারা বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে শুধু বাংলাদেশেই নয়, ভারতেও প্রতিবাদ শুরু হয়েছে। সুন্দরবন সংলগ্ন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকার আলোচনা করলেও প্রকল্পের কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে জাতীয় কমিটি। ভারতের বিজ্ঞানী, ভারতের যারা পরিবেশবিদ, ভারতের সজাগ মানুষ সংগঠন, তারাও প্রতিবাদ করছে। এই দুই দেশের যৌথ প্রতিরোধের মধ্যে দিয়ে আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র বাতিল করতে হবে। বাতিল হবেই, কিন্তু আমাদের আন্দোলন জোরদার যদি না হয়, এই বাতিল হওয়ার প্রক্রিয়া অনেক বিলম্বিত হবে। যত বিলম্ব হবে তত সুন্দরবনের ক্ষতি হবে, তত বিনাশ হবে। আগুনে দগ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হাসান মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গত রাত 2:30টার দিকে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। বার্ন ইউনিটের চিকিৎসক জানান, তার শরীরের প্রায় 41% পুড়ে গিয়েছিল।
ফাহমিদা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী। গত 23 আগস্ট সালমানপুর এলাকার হেভেন ছাত্রী নিবাস নামের একটি মেসে আগুনে দগ্ধ হন ফাহমিদা। প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। এদিকে 3 মাসেও জানা যায়নি পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা রহস্য। চিহ্নিত হয়নি মূল পরিকল্পনাকারীরাও। পুলিশের পক্ষ থেকে মুসা শিকদার নামে কিলিং স্কোয়াডের একজনের নাম বলা হলেও হদিস নেই তার। ফলে অনেকটাই ধীর গতিতে চলছে তদন্ত কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এই মামলার বিশ্বাসযোগ্য তদন্ত না হলে আরও প্রশ্নের মুখে পড়বে পুলিশের ভাবমূর্তি। এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতুর হত্যার পর এই ঘটনায় জড়িত 7 জনকে আটক করে পুলিশ। এর মধ্যে আদালতে জবানবন্দি দেয় 2 জন, বাকি 5 জনকে রিমান্ডে এনে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার 3 মাস হয়ে গেলেও রহস্যে ঘুরপাক খাচ্ছে দেশজুড়ে আলোচিত এই হত্যার তদন্ত। এখনো উন্মোচন হয়নি ঘটনার মূল রহস্য। জানা যায়নি কেন খুন হতে হলো মিতুকে। হত্যার কিলিং স্কোয়াডের প্রধান মুসা শিকদারেরও হদিশ মিলছে না। তাকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে স্বজনরা অভিযোগ করলেও তার দায় নিচ্ছে না কোনো সংস্থা। কবে নাগাদ তদন্ত শেষ হবে এ ব্যাপারে তেমন কিছু জানাতে না পারলেও নতুন কিছু তথ্য পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। আসামিদের রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আরও আপনার কিছু তথ্য এখানে পাওয়া গেছে, সেগুলো আমরা যাচাই বাছাই করি, সেগুলো আমরা একটু ভেরিফাই করে দেখি। এর মধ্যে স্পষ্ট হচ্ছে না মিতুর স্বামী বাবুল আক্তারকে ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন। কেননা তাকে 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ, এরপর চাকরি থেকে অব্যাহতি চাওয়া, এসব বিষয়েও পরিষ্কার কোনো জবাব নেই কারো কাছে। আইনজীবীরা বলছেন, এখন এসব প্রশ্নের সুরাহা করার দায়িত্ব পুলিশের। কেননা চাঞ্চল্যকর মামলাটির বিশ্বাসযোগ্য তদন্ত না হলে প্রশ্নের মুখে পড়বে পুলিশের ভাবমূর্তি। যেখানে পুলিশ ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী উনি, সেই কাজে পুলিশ চাইলে পারবে না কেন? তো জনগণকে এবং তাদের পরিবারকে, সমগ্র জাতিকে, আমরা যারা আইনজীবী আছে আমাদেরকে এই জিনিসটা ধোঁয়াশা না রেখে, ইয়েতে না রেখে, আমার মনে হয় পুলিশ যদি একটু তৎপর হয় জিনিসটা ইনকোয়ারি করে, জিনিস যত দ্রুত সম্ভব যাচাই বাছাই করে, পরীক্ষা করে, যত ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে পারেন। গেল 5 জুন নগরের জিএসির মোড় এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। পারস্পরিক বিশ্বাসের অভাবেই সিরিয়া সংকট নিয়ে চূড়ান্ত সমঝোতা হচ্ছে না, G20 সম্মেলন শেষে বারাক ওবামা। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাবো আরো কিছু খবরাখবর। গাজীপুরে বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, বিকেলে 27 এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে টাকা সংগ্রহের পর টঙ্গী যাচ্ছিল বিকাশ কর্মী শেখ আব্দুল হামিদ। পথে মোটর সাইকেলে করে আসা ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অবস্থায় আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনায় নগদ 10 লাখ টাকা লুটের অভিযোগ করেছে স্থানীয় বিকাশ ডিস্ট্রিবিউটররা। এবারে দেশের বাইরের খবর। পারস্পরিক বিশ্বাসের অভাবেই সিরিয়া সংকট নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চীনের হ্যাংচুতে G20 সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলেন, সিরিয়ার সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব সে বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। তবে 2 দেশের মধ্যে বিশ্বাসের ঘাটতি সেই পথকে বারবার থমকে দিচ্ছে। এ সময় আসাদ বাহিনীর বোমা হামলার নিন্দা জানান বারাক ওবামা। তিনি বলেন, ওবামা পুতিন বৈঠকের আগে সিরিয়ার সংকট নিয়ে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানেও তারা এই বিষয়ে মতপার্থক্য দূর করতে পারেনি বলে জানান দেশ দুটির কর্মকর্তারা। এদিকে তুরস্ক সিরিয়ার সীমান্তকে আইএস মুক্ত বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বেনালি ইলদিরিম। দেশের একটি টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আঙ্কারা সেনাবাহিনী আইএস হটাতে সফল হয়েছে। ইলদিরিম বলেন, আজাজ থেকে জারাবলাস পর্যন্ত সিরিয়া তুরস্কের সীমান্তে 91 কিলোমিটার এলাকা এখন সম্পূর্ণ নিরাপদ।
হুঁশিয়ারি দেন কোনোভাবেই দেশের সীমান্ত এলাকায় কোনো কৃত্রিম সংকট বা দেশের উৎপত্তি মেনে নেওয়া হবে না। এদিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কে একের পর এক স্থল এবং বিমান হামলায় পিছু হটেছে আইএস। ফ্রান্সের কালাইস শহরের অভিবাসন শিবির বন্ধ করে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কয়েক হাজার মানুষ। শহরটির প্রধান মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান দিয়ে অবরোধ করে রেখেছেন তারা। স্থানীয়দের অভিযোগ, জঙ্গল নামে পরিচিত শিবিরটির অভিবাসন প্রত্যাশীরা শহর ও বন্দরের পরিবেশ নষ্ট করছে। একজন বিক্ষোভকারী বলেন, গাড়ি নিয়ে বের হলে তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে অভিবাসন প্রত্যাশীরা, যা দিন দিন বেড়েই চলেছে। শিবিরটি বন্ধ করে দেওয়ার আশ্বাস দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, তবে বিক্ষোভকারীরা এ বিষয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে বলেন। জঙ্গল শিবিরে ৯,০০০-এর মতো অভিবাসন প্রত্যাশী বাস করছেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের গঠিত উপদেষ্টা কমিশন প্রথমবারের মতো বৈঠক করেছে আজ। ইয়াঙ্গুনের এই বৈঠকে অংশ নেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। সুচি বলেন, সংকট সমাধানে কমিশনের সব সদস্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন, এমনটি আশা করেন তিনি। আগামীকাল থেকে কমিশনের সদস্যরা রাখাইন রাজ্য পরিদর্শন শুরু করবেন। এতে সমস্যার মূল কারণ তারা খুঁজে পাবেন, এমনটি মনে করেন সুচি। উপদেষ্টা কমিশনের প্রধান কফি আনান বলেন, রাখাইন রাজ্যের রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করতে পারবেন এমন আত্মবিশ্বাস তার আছে। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার সরকারের গঠন করা এই কমিশনের ৩ জন বিদেশি এবং ৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। আমরা শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো আরও একবার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর কর অবৈধ ঘোষণা হাইকোর্টের। ৯ বছরে আদায় করা অর্থ ফেরতের নির্দেশ, শিক্ষার মান উন্নয়নে খরচের পরামর্শ ইউজিসির। নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা। এবার ঈদে সরকারি অফিস বন্ধ থাকবে টানা ৬ দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। সিরাজগঞ্জে জেএমবির সন্দেহভাজন ৪ নারী সদস্য আটক। ১৩ জঙ্গির লাশ নিয়ে বিপাকে ঢাকা মেডিকেল, ডিএনএ পরীক্ষা রিপোর্টের অপেক্ষায় পুলিশ। রাজধানীতে কোরবানির হাটে আসতে শুরু করেছে পশু। ৪৮ ঘন্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ বাণিজ্য মন্ত্রীর। দর্শক, এই ছিল নিউজ 24-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।